শুনতেছো? আরে কই তুমি? এদিকে আসো। কি হয়েছে? আরে মা অসুস্থ হয়ে পড়ছে। কি কও তুমি? মারে না কালকে হাসপাতালে নিলাম, ডাক্তার অনেকগুলো ওষুধপাতি দিয়ে দিল, সে ওষুধ তো মা রাতে খাইছে, সুস্থ দেখলাম না আমি। আরে কালকে রাত্রে ওষুধ এনে দিছিল, তখন যখন ওষুধ খাইছে তখন তো সুস্থ হয়েছিল। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যখন দরজা দিয়ে বাইরেতে গেছে মাথা ঘুরে আবার পড়ে গেছে। সবাই তো কইতেছে কি নাকি অ্যান্টিবায়োটিক এনে দিছে, এটা খাওয়ার পরে নাকি মাথা ঘুরে পড়ে গেছে। আচ্ছা টেনশনের কিছু নাই, মার তো প্রেশার তুমি তো ভালো করে জানো, প্রেশার মনে হয় বেশি হয়ে গেছে, এই জন্য মাথা ঘুরে এসে পড়ে গেছে। তুমি বাড়িতে যাও, বাড়িতে যা ওই তেঁতুলগুলো মার একটু খাওয়াই দাও। তোমার কি মনে হয় এখন পর্যন্ত আমি তারে তেঁতুল গুলাই খাওয়াই নাই? তার তেঁতুল গুলাই খাওয়াইছি, শরবত গুলাই খাওয়াইছি, মাথায় তেল পানি দিছি, তারপরে সুস্থ হইতেছে না, সে দরজার গোড়ায় পড়ে রইছে। আমিও তো হারা ঘরে টাইনা টুইনা নিয়ে শোয়াইতে পারতাছি না। কি কও তুমি? এখনো দরজার সামনে মা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আসো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে তোমার? বাজান রে, হ্যাঁ দরজা খুলে ঘরে থেকে বাইরে হইতে গেছিল, হঠাৎ করে মাথাটা কেমন জানি ঘুরে উঠলো, পড়ে গেছিলাম প্রায়। বৌমা বৌমা না থাকলে আজকে নিচে পড়ে আমার মাথাটাই ফাইটে যাইতো। আমি তোমারে বারবার বলছি যে তুমি বিছানা থেকে উঠবা না, তোমারে হাঁটতে চলাচল করতে কইছি আমি। তোমার যদি কোনো কিছু লাগে আমার বউরে কইবা, আমার বউ তোমার এনে দিবে। কতক্ষণ আর বিছানায় শুয়ে থাকুন ক? কালকে রাত্রে তুই যে ওষুধটা খাওয়াইলি একটু ভালো লাগলো, মনে করলাম ভালো যখন লাগতেছে একটু বাইরে বাইরে। শরীর তো ভালো লাগতেছিলই, কিন্তু এই যে মাথাটা মাথাটা ভার, মাথাটা নিয়ে নড়তে চড়তে পারি না, মনে হয় প্রেশারটা বাড়ছিল। শোনো মা, ডাক্তার যে ওষুধপাতিগুলো দিছে সেগুলো রুটিন বাই রুটিন তো খাইতে হবে নাকি? রাতের বেলা খাইছো আর সকালবেলা খাইতে হবে না? তুমি কি মার ওষুধ খাওয়া নাই? আর খাওয়াইছি তো আমি ওষুধ, ওষুধ খাওয়ার পরপরই তো ওই বাইরেতে যে মাথা ঘুরে পড়ে গেছে। আমি কি কই শোনো, মারে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে চলো, বেশি কথা বাড়ায়ও না। হ্যাঁ মা, তোমার বৌমা ঠিক কথাই কইছে, চলো তো আমার সাথে। ডাক্তারের কাছে যাওন লাগবো না। বৌমা বৌমা আমারে শরবত খাওয়াইছে, তেঁতুল গুলাইয়া পানিও খাওয়াইছে। আমি কিছুক্ষণ বসে থাকলেই ভালো হয়ে যাব। মার কথা শোনা যাবে না এখন। আমি তেঁতুল গুলাই খাওয়াইছি, শরবত বানায় খাওয়াইছি, এখন হ্যার প্রেশার কি বাড়ছে না কমছে সেটা আমরা জানি? সেটা তো আমি কোনো কিছু জানি না। সময় থাকতে যদি মারে ডাক্তার না দেখায়, কোনো যদি একটা অঘটন ঘটে যায় পরে কিন্তু তোমার খবর আছে। তুমি ঠিক কথাই কইছো, আমরা মূর্খ সূর্খ মানুষ রে মা। কালকে তোমার যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, আমি আবার তার কাছে নিয়ে যাবো, কোনো কথা কইবে না। ওটো, ধরো তো একটু, চলো দেখি। চলো। আসো, দেখো সাবধানে। হ্যাঁ এমন একটা রাস্তা, ভ্যান পাই না, গাড়ি পাই না। কিরে সোহেল, তোর মা এনে কই যাস? কাকা, মার অবস্থা বেশ একটা ভালো না, মারে নিয়ে একটু ডাক্তারের কাছে যাইতেছি। তুই রোজ রোজ তোর মা এনে ডাক্তারের কাছে যাস, তো রুগী তো ভালো হয় না, তুই কি ডাক্তারের কাছে যাস? কাকা, আমাদের এই যে বাজারের মধ্যে 300 টাকা ভিজিটের যে ডাক্তারগুলো আছে, ওই ডাক্তারেই তো আমরা দেখাই। উনি দেখার পরে যে ওষুধপাতিগুলো দেয়, সেই ওষুধপাতি মারে খাওয়াই দিছি। আহা, এই ডাক্তারের কাছে গেলে তোর মা কেমন তো ভালো হবে না, তোর ভালো ডাক্তার দেখাইতে হবে। এই যে মনে কর 300 করে দেখাস না, কম দেখা যায়। শোন, আমি একটা কথা কই, দেখা যাই একটা বড় ডাক্তার দেখা, নাহলে তোর মা ভালো হবে না। কি যে কোন কাকা, আমাকে নুন আনতে পান্তা ফুরায়। ঢাকা শহরে যা ডাক্তার দেখানোর ক্ষমতা আমাকে আছে, দেশ গ্রামে 300 টাকা ভিজিটে ডাক্তার দেখাইতে পারি, এটাই তো আমাদের জন্য অনেক কিছু। আহা, তুই জানোস না, তোর ভাই তো একটা ঢাকার বড় ডাক্তার, আর আমি গেছিলাম 1200 টাকা ভিজিট নেবে না, আমার অনেক ছাড় দিয়া ট্রিটমেন্ট করে দিছে। তুই তোর মানি নিয়ে তোর বাড়ির কাছে যা, ভালো হবে। নিজের ভাই বড় ডাক্তার, আর নিজের মায়েরা দেখা গেল দেশ গ্রামের 300 টাকা ভিজিট দিয়ে ডাক্তার। কিন্তু কথা তো অবশ্য আপনি খারাপ করেন কাকা। মা, তোমার ছেলেই তো বড় ডাক্তার, আমরা শুধু শুধু এদিক ওদিক ডাক্তার না দেখায়া
তোমার ছেলের কাছে নিয়ে যাই, ও যদি দেখার পরে তোমাকে যদি সুস্থ করে দিতে পারে, এটা কি তোমার জন্য ভালো না? না, যে পোলা মায়ের খোঁজ নেয় না, মা অসুস্থ, মরে গেছে না বাইসে আছে, কখনো একটা ফোন দিয়ে জিজ্ঞেস পর্যন্ত করে না, সেই পোলার কাছে আমি যাবো না। আমি মরে যাই। আমরা তো ডাক্তার দেখাবোই, সেই ডাক্তার যদি তোমার ছেলে হয় তাহলে ব্যাপারটা একটু ভালো হলো না? তুমি রাগ অভিমান করো না তোমার। তুমি এক কাজ করো তো, ফোনটা দিয়ে ওর একটু কল দাও তো, আমি কথা কই। এইটা না নাম্বার? দেখো লাস্টে 26। হ্যাঁ এ ভাই, আমি তোর বড় ভাই বলছিলাম সোহেল। ভাই শোন না, মারে কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, আজকে সকালবেলা মা ভীষণ অসুস্থ, আবার ডাক্তারের কাছে নিয়ে যেতেছি। তো তুই যেহেতু বড় ডাক্তার, ঢাকা শহরে আসিস, গ্রামের ডাক্তার না দেখায় তোর কাছে আসতে চাইছিলাম। সোল ভাই, আমি তো ঢাকাতে না, আমি তো কক্সবাজার। ওই 2-3 সপ্তাহ মতো সময় লাগবে। ফোনটা কাইটে দিল। কাইটে দিল? কইছিলাম না? মা ও কইলো কি, ওর বউরে নিয়ে নাকি কক্সবাজার যাইব, মোটামুটি 2-3 সপ্তাহ নাকি সে ঢাকা থাকবে না। তাই আমারে নিয়ে যাইতে না করছে না। আমি জানতাম ওর কাছে এখন আমি কিছুই না। আচ্ছা আপনি চিন্তা করেন না তো, আপাতত আমরা না হয় গ্রামের ডাক্তারি দেখাই, পরে যখন ফ্রি হইব তখন মারা নিয়ে যাবো। হ্যাঁ তুমি ঠিকই কইছো দেখাই না। মা, আপাতত তোমার এই গ্রামের ডাক্তারগুলোই দেখাই, পরেটা পরে দেখা যাবে। সোহেল, একটা বুদ্ধিমানের কাম করছো। যেহেতু অসুস্থ দিনে আপাতত তুমি এই ডাক্তারই দেখাও। চলো মা, চলো। আসলে তোমার কি আক্কেল জ্ঞান কিচ্ছু নাই? হ্যাঁ, তোমার মা অসুস্থ, এই ঢাকা শহরে নিয়ে এসে কি করবে? আমার ঘাড়ের উপর আইনা বসায় রাখবে, আর আমি সারা জীবন খালি এগুলাই করব? তুমি আবার শুরু করলাম, মানে বুঝলাম না। সোহেল ভাই ফোন করতেই পারে, তাই না? মা অসুস্থ হতে পারে না? বয়স হচ্ছে তার, অসুস্থ তো হতেই পারে। তারা কি করে? মার সেবা তারা করতে পারে না? সব কিছু থেকে কিছু হইলেই আমাদেরকে ফোন দেয়। চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যেতেছে। তাই চলো, আমার চেম্বারে যেতে হবে। দেখো সাবধানে, পিছলে আছে কিন্তু। মা, হাসপাতালে থাকতে তোমার একটা কথা বলি নাই, কিন্তু কথাটা না বলেও পারতেছি না। কি কথা বাজান? আমার বড় কোনো অসুখ হয়েছে? না না মা, সেগুলো কিছুই না। ডাক্তার তো অনেকগুলো ওষুধ লেখছেই, ওষুধের বিল আছে কমসে কম 5 থেকে 6 হাজার টাকা। তার সাথে বড় কথা হলো সে বড় 2টা টেস্ট দিছে। এই টেস্ট করার মতো আমাদের এদিকে কোনো হাসপাতাল নাই, ঢাকা যাইতে হইব। ডাক্তারে কইলে এই 2টা টেস্ট করতেও কমসে কম 30,000 টাকা লাগবে। এখন আমার একার পক্ষে ওষুধের 5-6 হাজার টাকা, 30,000 টাকা কি সম্ভব তুমি কও? বাজান রে, ডাক্তাররা ওই টেস্টের কথা কইবই, ওইটা করানোর দরকার নাই। আর ওষুধ পানি, এত ওষুধ পানিরও দরকার নাই। আমি তো জানি তোর হাতে টাকা পয়সা নাই, কত টাকা তুই কই পাবি? আমি আমি এমনি ভালো হয়ে যাব। মা, এগুলো আপনি কি কইতেছেন? এমনি হলে তো আগেই ভালো হয়ে যেত। আমি কই কি, যেমনি হোক টাকা টুকা দরকার বলে ধার করে হোক, কর্জ করে হোক, মার টেস্ট 2টা করানোই লাগবে। যদি এই টেস্ট না করে, ডাক্তার না দেখাও, কোনো একটা ক্ষতি হয়ে গেলে কিন্তু পরে কিন্তু পস্তাবা। বৌমা, আমারে নিয়ে চিন্তা করুনের দরকার নাই, আমি ভালো আছি। মা, আমি কইতেছিলাম কি, তুমি রাজরে একটা ফোন দাও। এই যে এতগুলো টাকা পয়সা আমাদের লাগবে, ওষুধ কেনার 5-6 হাজার টাকা, টেস্টের 30,000 টাকা, আমার একার পক্ষে তো সম্ভব না। তুমি রাজরে একটু বোঝায় কও, ও যদি তোমার কথা শোনে তাহলে তো আমাদের আর কোনো অসুবিধা নাই। ও যেখান থেকে করুক, ওর কাছে টাকা পয়সা কম লাগবে। তুই আবারও রাজের কথা কইতেছস? রাজ আমার পোলা না, তুই জানিস না? আমি কত করে তোকে বোঝাবো? ও যদি আমার পোলাই হইতো
তাই তো আমার খোঁজ খবর নিত, আমার কোনো চিকিৎসা লাগবো না। মা আপনি কান্না করেন না। এই ডাক্তার তোমার কি কইছে? মা যেন কোনো টেনশন না করে এমন কোনো কথা কইবেন না। প্রয়োজন পড়লে আমার ঘরে একটা ছোট রুলি আছে না, ওইটা বিক্রি করে মারে টেস্ট করাবা, তারপরও মারে ডাক্তার দেখাই দেবো। তুমি এটা কি কইতেছো চলেন বৌমা? মা ভিতরে চলো। আপনার চিকিৎসা হইব, এটা নিয়ে চিন্তা করেন না। ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন। বুঝতে পারছি, রাজার সাথে আমার যোগাযোগ না করলে আর হইতেছে না। একা মানুষ এতগুলো টাকা পয়সা আমি কেমনে জোগাড় বাট্টা করব? রাজের সাথে আমার যোগাযোগ করতে হবে। ভাইরে, আমি কিন্তু তোর কাছে অনেক আশা ভরসা নিয়েছি। তুই তো মার অবস্থাটা জানিসই। মা দিনকে দিন অসুস্থ হয়েই যাইতেছে। আমি যে ডাক্তাররে দেখায় ওষুধপাতি দেয়, দুদিন ওষুধপাতি খায় একটু সুস্থ থাকে, আবার অসুস্থ হয়ে যায়। এই যে 2 দিন আগেও আমি একটা ঢাকার ডাক্তারে দেখাইলাম 500 টাকা ভিজিট দিয়ে। সে কিছু ওষুধপাতি লিখে দিছে, ডাক্তারে বড় 2টা টেস্ট দিছে। ওই টেস্টটা করানোর জন্য আমি আমাদের এলাকার যে হাসপাতালগুলো আছে আমি কথা বলছি, কিন্তু টেস্ট পরীক্ষা করার জন্য মেশিন নাই। ওই টেস্ট পরীক্ষা করার জন্য ঢাকা আসতে হইব। তুই তো একজন ডাক্তার মানুষ, ঢাকা শহরে থাকিস, তাই কইছিলাম কি মারে যদি তোর কাছে নিয়ে আসি, তুই যদি একটু মারে বড় ডাক্তার দেখাইস, তাহলে মার জন্য খুব ভালো হয় রে ভাই। ভাই তুমি কোনো চিন্তা করো না তো, আমি আমার বড় ডাক্তারের সাথে আলাপ করি, সিনিয়র ডাক্তারের সাথে আলাপ করি, কোন ব্যাপারে কোনটা করলে ভালো হয়, কোন জায়গায় টেস্ট করলে ভালো হয় আমি করাইতেছি। তুমি একটা কাজ করো, তুমি মারে নিয়ে আসো। তাইলে আমি তোর বাসায় মাইরে নিয়ে আসি। আচ্ছা নিয়ে আসো, তুমি নিয়ে আসো, আমি মারের সাথে করে নিয়ে আমি সব ধরনের টেস্ট যা যা করা লাগে আমি সব করতেছি, কোনো চিন্তা করো না। তুমি এগুলা কি বলতেছো আবল তাবল? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, মারে এখানে নিয়ে আসবো মানে? ভাইজানরে কিছু টাকা পয়সা দাও, দেশ গ্রামে চিকিৎসা করা যায়, ওই জায়গায় চিকিৎসা করাই দাও। আরে বুঝতেছো না, মা অসুস্থ, আর দেশ গ্রামে যে টেস্টের মেশিন এটা পাওয়া যেতেছে না, এই জন্য ঢাকা শহর আসতে চাচ্ছে। টেস্টের মেশিন পাওয়া যেতেছে না, এইসব সুতানা বাদ দাও। এই জায়গায় এসে কি করব? এই জায়গায় এসে তাহলে কে দেখবো, কে সেবা করব, বুঝো না তুমি? ছোট বউ, তুমি এভাবে কথা বলতেছো কেন? তুমি তো ভালো করে জানো যে আমার মায়ের অবস্থা বেশি একটা ভালো না। ঢাকা শহরে নিয়ে এসে তাকে ভালো একটা ডাক্তার দেখাতে পারলে মা সুস্থ হয়ে যাবে। তাছাড়া তোমরা তো বড় একটা বাড়ি নিয়ে আসো, তোমাদের তো থাকার জায়গা অভাব নাই। তাই ভাবছিলাম যে তোমাদের বাড়িতে নিয়ে আসলাম। আর ও তো বড় একটা ডাক্তার, ও যদি না পারে ওর বড় একটা ডাক্তার ও দেখাইলো। ও, আপনি খুব মানে বুঝেন খুব ভালো। বাড়ি দেখছেন অনেক বড়, এই জায়গায় থাকার তো কষ্ট হইব না, কিন্তু একটা মানুষের পিছনে যে কত টাকা খরচ হয় এটা আপনি একবার চিন্তা করে দেখছেন? দেশ গ্রামে থাকেন তো পাতালতা খান, এই কারণে খরচটা কত হয় বুঝেন না। আপনি তো চাইতেছেন মারে এখন আমার ঘাড়ের উপরে ফেলাইতে, এগুলো আমরা সবই বুঝি ভাইজান, আপনারা তো বুঝায় আমারে কইতে হইব না। আপনার চালাকি আমি কিন্তু বুঝি, আমার জামাই না বুঝলে কি হইব? আরে তুমি কি বলতেছো এগুলা? মা অসুস্থ, ভাইয়া আসছে, তুমি সেখানে বলবা যে নিয়ে আসো, তা না বলে তুমি বলতেছো যে এইগুলা, এটা কি ঠিক এই বলছো? চুপ থাকো তো। তুমি আসলে তোমার আমি কি বুঝাই আর তুমি কি করো সব সময়? এইখানে কিভাবে থাকবো, কে দেখবো? একটা মানুষ থাকলে তো তারে দেখাশোনা করা লাগে, তারে খাওয়া দাওয়া দিতে হয়, এগুলা কে করবো? আমি করবো? আমি কি এই বাড়ির বউ না? আমি এই বাড়ির চাকরানি না? আমি তোমার মার সেবা করবো এখন? এগুলো চাইতেছো তুমি? আচ্ছা ছোট বউ, তোমার যদি মারে দেখাশোনা করা একটু কষ্টই হয়ে যায়, তাহলে আমি আমার বউরেও নিয়ে আসি। মা আর বউ থাকলো এখানে, তোমার দেখাশোনা করার দরকার নাই, আমার বউ আমার সেবা যত্নগুলো করলো। শুনেন ভাইজান, আপনি কি চাইতেছেন? মার সাথে সাথে আপনার বউ, আপনি সবাই এসে আমার এই বাড়িতে উঠবেন। আপনি তো প্ল্যান খুব ভালোই করছেন। দেশ গ্রামে জমি জমা যা কিছু আছে ওগুলা তো দখল করে বইসা রইছেন, যা কিছু করেন একলা একলাই খান, সেগুলার একটু ভাগও তো আমার করে দেন না। এখন ওগুলা তো খাইতেছেন, এখন আমার বাড়ির উপরে উঠতে চাইতেছেন। আপনার এইসব চালাকি না বাদ দেন, যেটা করতে চাইতেছেন এটা আমি বাইচে থাকতে কোনোদিন হইতে দিব না। কিন্তু শোনো ছোট বউ, মুখ সামলায় কথা কয়ো। তুমি যা করতেছো আমি কিন্তু সবকিছু সহ্য করতেছি, আর সহ্য করুম না। দেশ গ্রামের কয়টা জমি দিছো তুমি আমারে? দেশ গ্রামের জমি জমানা খোটা দিতেছো তুমি। আমাদের বাড়িতে বহু আসার পর থেকে 1 কলস পানি টানছো আমার মায়ের জন্য, আমার মায়ের জন্য 1 প্লেট ভাত তুমি বেড়ে দিছো, 1 প্লেট রান্না তুমি করে দিছো, কিছুই করো নাই তুমি। তুমি আমার মায়ের নিয়ে বড় বড় খোটা দিতেছো। আজকে আমার মা অসুস্থ, সে বাঁচবে কি মরবে উপরওয়ালাই জানে, আর আমি আমার মারে তার ছেলের বাড়িতে আনতে চাইতেছি, আর তোমার সহ্য হতেছে না। আমার মা অসুস্থ দেখে আমি তোমার কাছে ফোন দিছিলাম, তোমার জামাইয়ের কাছে ফোন দিছিলাম, তুমি শিখাই দিছো। তুমি কি ভাবছো আমি শুনি নাই? তুমি নিজে কইছো যে আমরা কক্সবাজার আছি, আমি আমার বোর কাছে মার কাছে ব্যাপারটা লুকাইছি, সত্য কথা কই নেই।
আর তুমি কইতেছো যে এই বাড়িতে আমরা আসলে তোমার খরচ বেশি হয়ে যাবে। হ, আমি যা কইছি একদম ঠিক কইছি। এই, তোমার সামনে তোমার বড় ভাই আমার কি সব কইতেছে, হ্যাঁ? আর তুমি চুপ করে বসে রইছো, কিছু কও না কেন? ভাইয়া কথাবার্তা মুখ সামলে কথা বলো, এটা কিন্তু ভদ্রলোকের বাড়ি। তুমি তুমি ওই মনে করো না তুমি গ্রামের মানুষ বলে তুমি যা খুশি তা করবে। এই আমি খারাপ কি কইছি? আমি যা সত্য তাই তো কইছি। তুই বইয়ের নেজ ধরে উঠবি বসবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমার বাড়িতে আমার মাঝে থাকে, তুই কয়টিয়া দিছিস? দিছিস কোনো চাল ডাল কিনা? আমরা কি খাইতেছি, বাইসে আছে মরে গেছি, দিছিস কোনো খরচ পাতি? আজকে মা অসুস্থ, আমি তোর পায়ে পর্যন্ত ধরছি, আর মার জন্য তোর এতটুকু মায়া দরদ হইতেছে না? ভাইয়া তুমি কিন্তু অনেক বড় বড় কথা বলতেছো, আমার বউর সামনে কিন্তু আমার তুমি অপমান করতেছো, এটা কিন্তু তোমার ঠিক হইতেছে না। বইয়ের সামনে উচিত কথা বললে তোমার গায়ে লাগে যায় না? তোমার গায়ে লাগে? আর গায়ে লাগে? আমি ভুলে যাবো তুমি আমার বড় ভাই, আমি ভুলে যাবো। এই তুই কি করবি? এই বেয়াদব, তুই কি করবি? এই তুই সরকার, তুই বড় গায়ে হাত তুলবি? এই তুই গায়ে হাত দিতাস? তোর এত বড় সাহস পড়ে গেছে, কোন তুই আলাদা দেবো? বড় ভাই আমি কষ্ট করতেছি, তোর আমি দেখে নেবো। এই মা এইবার তো কোনদিন আসবো না, মরে গেলেও তুই যাবি না, এটা আমার শেষ কথা। আর যাবো না, তুমিও কোনদিন আমার বাড়িতে আসবে না। জায়গা মতো তো কোনোদিনও কথা কইতে পারো না। তোমার তো আমি পরে দেখতেছি। যাও। আরে আরে কথা তো আমি বললাম, তুমি কই যেতেছো আবার? বাবা, কিরে মা, সোহেল বাবাজি রাগ করে গেল, কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? হ আব্বা, অনেক কিছু হয়ে গেছে এই জায়গায়। কি বলিস? অনেক কিছু কি হয়েছে? আমি তোমারে ফোন দিতে চাইছিলাম, আজকে যদি আমি না থাকতাম তাহলে তুমি জামাই বাবাজিরে আজকে মাইরাই ফেলতো। হায় হায়, এইটা কি বলিস? আচ্ছা মা, আমি তো বুঝতে পারতেছি না এমন কি হয়েছে যে একজন আর একজনের মাইরা ফেলাবো। আমিও তো বুঝতেছি না, সামান্য একটু জিনিস নিয়া। সামান্য কি হয়েছে একটু খুলে ক। আমার শাশুড়ি, তার তো 2 দিন পর পর রোগ হইতে থাকে, সে একটু অসুস্থ হয়েছে, তার নাকি কিছু টেস্ট দিছে করানোর জন্য। ভালো তো, টেস্ট দিছে, টেস্ট করাইবো, এ নিয়ে আবার অসুবিধা কি? টেস্ট তার ঢাকাতেই করাইতে হইব, দেশ গ্রামে কি মেডিকেল নাই? ওই জায়গায় কি টেস্ট করানো যায় না? না, তার ঢাকাই আসতে হইব। আরে আমি তো বুঝতে পারতেছি না এইটা কোনো সমস্যা, আর এর লেগে একজন আর একজনের মাইরা ফেলাবো, এটা কোনো কথা হইলো? আব্বা তুমি কথাটা বুঝো নাই, এই টেস্ট করানোর জন্য তার ভাইরে সাথে করে নিয়ে যাইবো হসপিটালে। আমি বলছি কি যে তোমার মার টেস্ট করানো লাগবে, তুমি টাকা পয়সা কিছু দিয়ে দাও, ওরা টেস্ট করায় নিব। না, সে তার বাইরে নিবই, তার ভাই যাইতে চায় নাই দেখা যা তা মুখ দিয়ে তো বলছেই, গায়ে পর্যন্ত হাত তুলছে। তুমি জানো ওই মুহূর্তে যদি আমি না থাকতাম তাহলে তো আমার স্বামীরে মাইরেই ফেলতো। আচ্ছা, তুই কি জামাইরে কইছিলি যে সোহেলরে কিছু টাকা দিতে, ঢাকায় নিয়ে টেস্ট করাইবো? আবার তুমি এটা কি কইলা? ঢাকায় কেন টেস্ট করাইতে হইব? দেশ গ্রামে কি মেডিকেল নাই? ওই জায়গায় কি টেস্ট করা যায় না? আমি তো কইছি টাকা পয়সা দিয়ে দাও, দেশ গ্রামেই টেস্ট করা যায়, ওই জায়গায় টেস্ট করব। এই জায়গায় এসে ঝামেলা কইরা কি লাভ? অসুবিধা কি? সে ঢাকায় করক না গ্রামে করক, আমাকে এটার মধ্যে যাওয়ার দরকার কি? আমি তো ওইটাই বোঝানোর চেষ্টা করতেছি, এখন দেখতেছি তুমিও বুঝতাছো না। ঢাকায় যদি আসে তাহলে তো আমার ঘরের উপরে এসে বসবো, তখন আমার কি হইব? এই নিয়ে সোহেল তার বাইরে মারবো, এটা একটা কথা হইলো? এটাও তো মেনে নেওয়া যায় না। মাইনা নেওয়া যায় না, তাহলে আমি কেমনে মানি কও? এই কারণেই রাগ করে বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। জাগা আমাকে কি? শোনো আব্বা, আমি একটা ডিসিশন নিয়ে নিচ্ছি। তুই আবার কি ডিসিশন নিলি আমারে না জানাইয়া? ডিসিশনটা তোমার মায়ের ভবিষ্যতের লেগেই নিস। শোনো, উত্তরায় একটা ফ্ল্যাট কিনতেছি, তোমাকে জামাইয়ের কিছু টাকা পয়সা ব্যাংকে আছে, ওগুলাতে তো হইব না। দেশ গ্রামে যেই জমি জমা আছে এবার যাইয়া ভাগাভাগি কইরা ওগুলা বিক্রি কইরা ওই ফ্ল্যাটটা কিনা ফেলুন। ভালো কথা তো, এটা তো ভালো। জামাইয়ের একটা ফ্ল্যাট হইব ঢাকায়, এটা তো আমার জন্য একটা গর্বের বিষয়। আমার কি করতে হইব এটা কর। তোমার তেমন কিছু করার দরকার নাই, তুমি শুধু তোমার জামাইরে বুঝাইবা যে দেশে যেই সম্পত্তি আছে ওই জায়গা থেকে যা কিছু পায় ওগুলা বিক্রি কইরা দিতে। তোমার জামাই কিন্তু সহজে রাজি হইব না, কারণ সে চায় সেই জমি জমা সব কিছু তার ভাই খাক। আমার তো এত দরকার নাই ভাইরে খাওয়ানোর, এতদিন অনেক খাইছে, আমি আর খাইতে দিব না। তুমি একটু বোঝানোর চেষ্টা করো। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তোর ভালো মানে আমার ভালো। তোর কিভাবে ভালো হয় সব ব্যবস্থা আমি করবো। চল জামাইরে বুঝাই। আয়। জামাই বাবাজি, এটা কি শুনলাম? তোমার ভাই বলে এসে তোমার উপর চড়া হয়েছে, তোমার গায়ে পর্যন্ত হাত তুলতে চায়, ব্যাপারটা কি? কি হয়েছে? আব্বা, তোমার যেটা বলতে বলছে ওইটা বলো, তুমি কি আধারের কথা জেনে দিছো? জামাই, আমার একটা জিনিস বোঝা সারা, আজকে তোমার ভাই যে ঘটনা ঘটাইতে গেছে, আর ও ঘটাবে না কেন?
ও তো গ্রামের একটা চাষাভুষা, ও জানে না লেখাপড়া, ওর পেটের মধ্যে একটা বোম মারলে ক বেরোয় না। আর তুমি হচ্ছে নিজের ডাক্তার, আজকে তোমার পিছনে রোগীরা সিরিয়াল দিয়ে থাকে, তোমার সিরিয়াল পায় না। আর তোমার ভাই হচ্ছে চাষাভুষা এবং তার হলো মাথা গরম। আজকে যে ঘটনা ঘটাইতে গেছে, দেখা গেল তোমার একদিন সে মাথায় বাড়ি দিয়ে মাইরা ফেলে। আব্বা তুমি এসব কি কইতাছো? তুমি কি তোমার জামাই মৃত্যু কামনা করতেছো? হ্যাঁ, মানে যে কথা কইতে কইছো ওই কথা কও। আরে আমি ওর মৃত্যু কামনা করবো কেন? আমি তো জামাইয়ের ভালো চাই। জামাই, আমি বলি কি, এই যে তুমি ঢাকা শহরে একটা বাড়ির কাছে হাত দিছো না, কিছু টাকার লেগা করতে পারতেছো না, এখন তোমার বাড়িতে যা যা আছে এগুলো বিক্রি করে দাও, নাইলে এই ভাই একদিন তুমি বাড়ি যাবা, ঠিকই একটা অঘটন ঘটাই দিব। সুতরাং আমি বলি কি, এগুলো সব বিক্রি করে দাও। আব্বা, আপনার কথা ঠিক আছে, কিন্তু আমাদের গ্রামের বাড়ি তো ওইভাবে জায়গা জমি নাই। ওই ভিটে বাড়িটা আছে, আর ওই পুকুরটা আছে, আর এই একটু ক্ষেত খামার করার জন্য একটু জায়গা আছে। তো আমার হয় কি যে আমি তো ঢাকা শহরে চলে আসছি, আমি তো এখন এমবিবিএস একজন ডাক্তার, বেশ ভালোভাবে চলতে পারতেছি। এখন বড় ভাই তো পড়াশোনা করে নাই, ওই ভিটের জমিটা যেটা আছে আর যেটা সাইডে জমি আছে ওটা চাষাবাদ করতেছে, আর ওই পুকুর থেকে যে মাছ টাছ পায় ওখান থেকে বেচে সংসারটা কেমনে চালায়। এখন তাছাড়া বড় কথা হচ্ছে তো মা তো বেঁচে আছে, আমি মা বেঁচে থাকা অবস্থা আমি তো জমি জমার ভাগবাট্টা করতে পারতেছি না। দেখো বাবাজি, তুমি তোমার মারে ফেলে দাও সেটা আমি চাই না, তুমি তোমার মারে দেখো, কিন্তু তুমি একটা জিনিস দেখো, তোমার ভাইটা কি আচরণটা করলো। এখন তো ওর মাথা গরম হয়ে আছে, ওর মাথায় গেছে রক্ত উঠে, ও এখন চান্স খুঁজবে কখন তোমার মাথার বাড়ি দেবে। সুতরাং আমি চাই না আমার মেয়েটা বিধবা হোক। হ্যাঁ, তুমি ঠান্ডা মাথায় বোঝো, অল্প কয়টা টাকা হইলে তুমি ফ্ল্যাটে উঠতে পারতেছো, তোমার ঘর ভাড়াটা লাগতেছে না, তোমার তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? শোনো বাবাজি, আমি তোমার বাবা, বাবা কখনো ছেলে মেয়ের অমঙ্গল চায় না, ঠিক আছে? সুতরাং ঠান্ডা মাথায় বোঝো, ওই বাড়িতে যা যা আছে বিক্রি করে তোমার ভাই যেটা পায় তাকে দিয়ে দাও। আমি বলি না যে তাকে বঞ্চিত করো, কিন্তু এক জায়গা থাকা মানে একটা বিপদ ডেকে আনা, ঠিক আছে? আচ্ছা, বাবা তো ঠিকই বলতেছে, তুমি বাবার কথা শুনো। বাড়িতে যে যা জায়গা সম্পত্তি আছে, কোথায় কোনগুলো আছে ওগুলা তুমি তোমারটা বুঝা নাও, বুঝা ভাইয়ারে বুঝাই দিয়ে তোমারটা তুমি বিক্রি করে চলে আসো। আর শোনো, তুমি যদি বাড়ি যাও তাহলে আমার ইনফর্ম করবা, হয় আমি যাব অথবা আমি তোমার সাথে কিছু লোক দেবো। তার কারণ ওই গোয়ারটারে তো বিশ্বাস নাই, ও তো যে কোনো সময় এই বাড়ি বিক্রি করার কথা শুনলে যাবে তার মাথা আগুন উঠিয়া, তারপরে তোমার একটা অঘটন ঘটা দিতে পারে, ঠিক আছে? আব্বা শোনো, আমি কই কি আজকেই তুমি যাবো। আজকে কি বলো? হ্যাঁ, এখন সব কিছু গরম গরম আসছে, যদি যাও আজকে একটা ভালো সমাধান পেয়ে। হ্যাঁ জামাই বাবাজি, তুমি যদি আজকে যেতে চাও তাহলে আমি আজকেই যাব অথবা ব্যবস্থা করবো যাওয়ার, ঠিক আছে? আজকে আমি বলতেছি আজকেই যাও, আজকে গেলে সবচেয়ে বেশি ভালো হবে। কারণ সব কিছু গরম গরম আছে, তোমার ভাই তখন একা একা কি থেকে কি কইরা ফেলাইবো, তখন তুমি দেখবা কিছুই পাইতাছ। আবার তাইলে আপনি তো অনেক দূর থেকে আসছেন, অনেক ক্লান্ত, একটা কাজ করেন, আপনি ফ্রেশ হন, তারপরে রেস্ট করেন, খাবার দাবার খান, তারপর বিকালে আমরা যাবো। এই তুমি আব্বাকে নাস্তা বানিয়ে দাও, যান। আরে তুমিও চলো, আসো। হ্যাঁ ঠিক আছে, যান, চল। আমি আসছি। কি হইলো? মন খারাপ করে এখানে দাঁড়ায় রয়েছো কেন? দেখো, মন মেজাজ ভালো নেই, মনটা খারাপ। তোমার ছোট ভাই টাকা পয়সা কিছু দিছে? হ্যাঁ, অনেক টাকা পয়সা দিছে আমাদের, এত টাকা পয়সা দিছে যে টাকা পয়সাতে মার চিকিৎসাও করতে পারবো, বাড়িতে বিল্ডিংও দিতে পারবো। কত আশা ভরসা নিয়ে ছোট ভাইয়ের কাছে গেলাম, পরে সব কিছু বুঝায় কইছি, প্রথমে রাজি আসছিল, বউ যখন এসে ধমক দামকি শুরু করে দিল, উল্টাপাল্টা কথাবার্তা বললো, তখন সে পোল্ট্রি নেওয়া শুরু করলো। এমনকি রাজ আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। কি কি কো তুমি? রাজ তোমার গায়ে হাত তুলছে? আমার তো বিশ্বাসই হইতেছে না। সেই পোলার ছোটবেলা থেকে মানুষ করছো, এই বলো তোমার গায়ে হাত দেয় কেমনে? মারে কিছু কইও না। তোরে কই নাই, আমার কোনো ছোট পোলা নাই, আমি চিকিৎসা করতে না পাইরা মরে যাবো।
তাও ভালো। তুই কেন রাজের কাছে গেছো? আমারে বাঁচাইতে চাস, আমারে বাঁচাইতে চাস। মা, তুমি চিন্তা করো না, তোমারে সুস্থ করতে টাকা পয়সা যাই লাগবে ব্যবস্থা আমি করব, কোনো অসুবিধা নেই। তুমি তোমার একটা রুলের কথা কইছিলে না, ওইটা কি তুমি আমারে দিবা? কেন দিব না? তোমার তুমি আগেই কইছিলাম যে রুলিটা বিক্রি করে মার চিকিৎসা করো, ওর কাছে যাওয়ান লাগবো না। আমার কোনো কিছুই দরকার নাই। আমি যতদিন বাঁচো তোকে ভালোবাসাই বাঁচো। আমি গর্তে রুলিটা নিয়ে আইতেছি। বোমা, মা, আমি তোমার এনে ঢাকা যাব। ওই যে করিম চাচার আবুল আছে না, ওর সাথে আমি কথা কইছি। ও ঢাকা শহরে থাকে তো, ওরা বলছে যে ভাই 2-3 দিন তোর কাছে আমরা থাকুম। ও যাইতে বলছে ভাই। চল ঘরে চল, আমার মতো চিন্তা করার দরকার নেই। তোমার ভাইরে ডাক দাও। জামাই ডাকো। ভাইয়া, ভাই বাড়িতে আসো। বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতদিন পর তুই আমারে দেখতে আইছস? মা, তোমার শরীরটা এখন কেমন? এই, তুমি কি এই জায়গায় খোঁজ খবর নিতে আইছো তোমার মার শরীর কেমন? বুঝছি তোমার দিয়ে কিচ্ছু হইব না, তুমি কিছু বলতে পারবা না। আম্মা, আমি আসল কথায় আসছি। আপনার ছেলের ভাগের যা সম্পত্তি আছে আমরা ওগুলা বুঝা নিতে আইছি। জমি জমা বুঝে নিতে আইছো মানে? আমি তো কিছু বুঝলাম না। বেন সাহেব, আপনাকে আমি বুঝাচ্ছি, শোনেন। এরা যে দুটো ভাই, একজন থাকে ঢাকা, একজন থাকে গ্রামে। তাছাড়া আমার জামাই সে ডাক্তার, সে অনেক ব্যস্ত থাকে, সে তো সময় দিতে পারে না। আর এই গ্রামে যে জমি জমা আছে, পুকুর আছে, এটা থেকে তো সে কিছু পায় না। তারপরে সে ঢাকায় একটা ফ্ল্যাট বুকিং দিছে, ওইখানে কিছু টাকার জন্য সে ফ্ল্যাটটা নিতে পারতেছে না। এখন বাড়িতে যে পুকুর আছে, জমি জমা যা আছে বিক্রি করে আমার জামাই টাকাটা জামাইরে দিয়ে দেন, সে তার ওই যে ফ্ল্যাটটা কিনে নিয়ে উঠে যাক, এই আর কি। ও, আপনারা জমি জমার ভাগ নিতে আইছেন? এখনো তো আমি মরি নাই, বাইসে আছি। তাহলে আমার তো 2 পোলা, আমার ভাগ নিবেন না? আমার ভাগ কি শুধু বড় পোলাই বহন করব? এই যে আপনার নেকা কান্না শুরু হয়ে গেছে গা। আর আপনি কি কইলেন আপনার ভাগ? আপনার আবার কিসের ভাগ? এতদিন তো আপনি আপনার বড় পোলার কাছে আসছিলেন, আর আপনার বড় পোলায় এই গ্রামে যা সম্পত্তি তাগো আসছিল সব একা একা ভোগ করছে। আপনি তো তাগো লগেই খাইছেন সব কিছু, তাহলে এখন আমগো লগে থাকবেন কি লিগা? দেখেন, আমরা এত ঝোর ঝামেলা নিতে পারবো না। আমগো সোজা কথা, আমাগো ভাগের জায়গাটুক আমগো বুঝাই দেন, আমরা বিক্রি করে এই জায়গা থেকে চলে যাব। আর আপনি আপনার বড় পোলার কাছেই থাকবেন। ঠিকই কইছ বৌমা, বড় পোলা আমি পেটে ধরছি, কিন্তু ছোট পোলা আমি পেটে ধরি নেই। কিরে, তোর বউ এসব কি কথা কয়? তোমার বৌমা তো ঠিক কথা বলছে। এই জায়গা জমি আমি তো এখানে আসি না, আমি আসি সব জায়গা জমি যেটা আছে সব তো বড় ভাই করতেছে। আমি ঢাকাতে থাকি। এই যে আমি একটা জিনিসও কিন্তু আমি নিতে আসি না। এই যে আমি আমার মতো করে সংসারটা চালাইতেছি, ঢাকা শহরে আসি, কোনোদিনের জন্য আসি কিন্তু নাই। জমি যে ধান হইতেছে, পুকুরে মাছ হইতেছে, এই যে নারকেল গাছে নারকেল হইতেছে, আমি কোনোদিনের জন্য আসছি? কইছি কখনো যে একটা নারকেল দাও, আমার 1 মণ ধান দাও? বলছি কোনোদিন বলিনি, আর বলবো না। কিন্তু এইভাবে তো চলতে পারে না। আমি সারাটা জীবনকে আমি লস দিতেই থাকবো, কেমনে সেটা? আর তার থেকে বড় কথা হইতেছে তোমার বড় ছেলে আমার গায়ে হাত দিছে। এমন তো হইতে পারে একদিন এই জমির জন্য আমরা মারতেও পারে। হ্যাঁ, তখন আমি কি করব? আমি তো মরে গেলাম, আর তোমার বৌমা হবে বিধবা। তুমি কি এটা চাও? এর থেকে বরঞ্চ আমার একটাই কথা, জমি জমা যেটা আছে ভাগ করে দাও, আমার মতো আমি বুঝি, তার মতো সে বুঝুক, ব্যাস। হ্যাঁ, একদম ঠিক কইছস। আমার বড় পোলা তোর গায়ে হাত দিছে, তোর সেটা মনে আছে। সহায় সম্পত্তি 2 দিন পরে ভাগাভাগি হইব। তোর বড় ভাই তোর এই সম্পত্তির জন্যে মাইরেও ফেলাইতে পারবো, সব ঠিক আছে। কিন্তু আমি যে তোরে জন্ম দিছি, তোরে যে কোলে পিঠে করে মানুষ করছি,
সেইটার হিসাব নিবি না? সেইটা মনে নাই? আরে যখন ছোটবেলায় তোরে কোলে করে আমি দুনিয়ার কাজ করছি, তোর বাবা ছিল না, আমাকে মাথার পর কোনো সাদা ছিল না। আমি আমি এই দুইটা পোলা কত কষ্ট করে মানুষ করছি, কই একবারও তো মনে পড়ে নাই? নিজে না খেয়ে মানুষের বাড়ি কাম করছি, কাম কইরা যে ভাত পাইছি তোকে দুইজনের মুখে তুলে দিছি। একবারও তো কষ্ট নাই যে মা তুমি কেন ভাত মুখে নিতেছো না, তোমার খাওন কেন আমাকে খাওয়াইতেছো? ভুল করে ফেলাইছি তাই না? তখন যদি ভুল না কইরা তোর মাইরে ফেলাইতাম তাইলে ভালো হইতো। তুই থাম, আমার আজকে কইতে দে। আমার বুকে জমানো যে কষ্টগুলো আছে না, আজকে আমি সব কমো। বড় ভাই তোর গায়ে হাত দিছে, কষ্ট লাগছে না? এই বড় ভাই নিজে লেখাপড়া করে নাই তোর জন্যে, নিজে মানুষের খেতে কামলা দিছে তোর জন্যে। খালি কইছে মা আমার লেখাপড়ার দরকার নাই, আমার ছোট ভাইয়ের লেখাপড়া করাও, ও মানুষের মতো মানুষ হোক। যখন বড় হয়ে ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, এলাকার 10 জন কইব আমার ভাই ডাক্তার, তোমার পোলা ডাক্তার। ও এটাও ভুল করছে, ভুল করে ফেলাইছে তাই না? তখন ওর উচিত ছিল নিজের স্বার্থ দেখা, তোর ভবিষ্যৎ চিন্তা না করা। এই পোলাটা কখনো নিজের দিকে তাকাই নাই। আজকে তোর বউ আইছে জমি জমা সম্পত্তি ভাগ নেওয়ার জন্যে। তোর বউ আর এই যে আমার পাশে দাঁড়ায় রয়েছে, এই বউ ও আমার জন্য কি করছে জানোস? আমি যখন অসুস্থ নিজের কথা চিন্তা করে নাই, ও সব সময় চিন্তা করছে আমারে কেমনে ভালো রাখুন যাইবো, আমারে কেমনে ডাক্তারের কাছে নিয়ে যাইবো। মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাচ্ছে আমার জন্য। ওর বাপ বিয়ের সময় শখ করে ওর একটা রুলি দিয়েছিল, শেষ পর্যন্ত শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্য সেই রুলিটাও বিক্রি করে দিতে চাইছে। ও বউ না, ও কি মাইয়া না? ও তো কইতে পারতো কেন আমি তোমার মার জন্য রুলি বেচু, হয় নাই। এইখানে হইল বউয়ে বউয়ে ভেদাভেদ, ভাই বোনে ভেদাভেদ, যাই ভেদাভেদ। তুই মানুষ না রে, তুই একটা অমানুষ হয়ে গেছস। আমি যদি জানতাম তুই মানুষটা হয়ে অমানুষ হবে, আমি আসে ঘরে তোরে গলা টিপা মাইরা ফেলতাম। মা তুমি কার কাছে দুঃখ প্রকাশ করতেছো? এই দুঃখ প্রকাশ করে কোনো লাভ নাই মা। ওরা এক কান্দে শুনবে আর এক কান্দে বাইর করে দিবে। ওরা সয় সম্পত্তির জন্য এই বাড়ি ঘরে আসছে না, ওদের সয় সম্পত্তি ওদেরকে দিয়ে দাও। দিয়ে দেওয়ার পর তো আমাদের সাথে আর কোনো যোগাযোগ ওরা করবে না, সম্পর্কও থাকবে না। সম্পর্ক রাখার দরকারও নাই। নিজে কষ্ট করে যেহেতু ডাক্তার বানাইতে পারছি, আর সম্পত্তি দিতে পারবো না, ওর সুখের জন্য তো আমরা এত কিছু করছি, এত কষ্ট করছি, পরিশ্রম করছি না মা? তাহলে এখন বাধা দিতেছ কেন? সয় সম্পত্তি যা কিছু আছে ওদেরকে দিয়ে দাও। আমার দরকার নাই মা। তুমি আমার মা, তুমি আমার কাছে সারা জীবন থাকলে, আর আমার বউ আমার কাছে সারা জীবন থাকলে, এটি আমার কাছে অনেক কিছু পাওয়া। এই সম্পত্তি দিয়ে কি করব রে মা? আজকে দেখো সম্পত্তির জন্য দুই ভাই কথা কাটাকাটি হইতেছে, কারাকারি হইতেছে, সম্পত্তি নিয়ে দুইটা কথা বার্তাছে। দরকার আছে মা, ওদের সম্পত্তি ওরা দিয়ে দাও। ও কোনোদিন আর ডিস্টার্ব করতে হবে না আমাদেরকে। একবার চিন্তা করছো সব দিয়ে দিলে তুই থাকবি কই, আমি থাকুম কই, আমার এই বৌমাটা থাকবো কই? মা তুমি কেন এত কথা কইতেছো? আমি প্রয়োজনে তোমাদেরকে নিয়ে গাছতলায় থাকুম। গাছতলায় থাকতে পারবা না মা? আমি যদি তোমাদেরকে এক বেলা খাওয়াই, খাইতে পারবা না? তাহলে এত চিন্তা করতেছো কেন? আমি আসছি না, বাইসে আছি না আমি? ওরা সম্পত্তির জন্য আসে, সম্পত্তি দিয়ে দাও। যাও দলিল নিয়ে আসো, ওদের দলিল বোঝাইয়া দাও। দরকার নেই আমার কোনো কিছু। সম্পত্তি দিয়ে দাও। ওরা তো চায় না আমাগুলোকে সম্পর্ক রাখতে।
দিয়ে দেন সম্পত্তি। হ্যাঁ, দিয়ে দিব। আজকের থেকে আমিও মনে করলাম আমার ছোট পোলা বলতে কেউ নাই, আমার একটাই পোলা। তুই পোলা নামের কলঙ্ক, কলঙ্ক। চলো বাবা, দলিল বাই করে দে। তুই ওই সব নিয়েই সুখে থাক, আর দোয়া করি আল্লাহর কাছে, দুই হাত তুলে আল্লাহ তোরে জানি অনেক ভালো রাখে, অনেক সুখে রাখে। দাঁড়াও মা, আমার সম্পত্তি লাগবে না, আমার সম্পত্তি লাগবে না, আমার মারে লাগবে। আমার অসুস্থ মারে আমি গ্রামে রেখে ঢাকাতে আছি। একটু অমানুষ, আমি অমানুষ হয়ে গেছি মা। শহরে এই যে ইট কোঠার যে বিল্ডিংটা না, থাকতে থাকতে আমি অমানুষ হয়ে গেছি। আমার মা যে গ্রামে কত কষ্ট করতেছে, অসুস্থ আছে, আমি ডাক্তার বলে ভাই আমার মারে দেখতে পারি নাই। আর আমি এসে এখন সম্পত্তির ভাগ নিতে, নিজের না অমানুষ মনে হইতেছে, আমার অমানুষ মনে হইতেছে। ও মা, মা আমার সম্পত্তি লাগবে না মা, তুমি আমার সম্পত্তি মা, তুমি থাকলে আমার কোনো সম্পত্তি লাগবে না। ও ভাই, ভাইয়া সেই ছোট্টবেলায় আমার আব্বা যখন মরে যায়, তারপর থেকে তুমি আমারে কোটে কোলে ফুটে করে মানুষ করছো। সেই ছোট্টবেলায় তুমি নিজে পড়াশোনা না করে আমারে পড়াশোনা করাইছো। একটা ছোট্ট স্বপ্ন দেখছিলাম আমি ডাক্তার হব। আমি কিন্তু ঠিক আজকে ডাক্তার হয়েছি, কিন্তু মানুষ হইতে পারি নাই। আমি যদি মানুষ হইতাম তাহলে তুমি মায়ের অসুস্থতার জন্য ঢাকা গেছিলে না, গেছিলা তো, আমি তোমার ওইভাবে ফিরাই দিতে পারতাম না। আমি তোমার সাথে অনেক বেয়াদবি করছি, তুমি আমার মাফ করে দিও। অনেক বেয়াদবি করছি তোমার সাথে আমি, তুমি তুমি আমার মাফ করে দিও, মাফ করে দিও। আমার সম্পত্তি লাগবো না, আমার কোনো সম্পত্তি লাগবো না, আমার কোনো সম্পত্তি লাগবো না, কইতেছি তো ভাইয়া। ও ভাইয়া, আমার কোনো সম্পত্তি লাগবো না। আমার মা পাশে থাকলে, তুমি পাশে থাকলে আমার এই সম্পত্তি কিছু লাগবে না। কও না তোমরা আমার ছেড়ে যাবা না, কও না আমার তোমরা আলাদা করে দিবা না, কও। ও মা কও না আমার তুমি আলাদা করে দিবা না, কও। একজনটা যদি আমি আলাদা করে দেই, আমি তো এক চোখে কিচ্ছু দেখুম না বাজার। আমার যে দুইটা চোখই দরকার, দুইটা চোখই দরকার। বিয়ান সাহেব, আমরা আসলে ভুল করে ফেলেছি। আমার মাইয়া আমি ভুল করছি, আমাদের ক্ষমা করে দিন বিয়ান সাহেব। ভাইজান, আপনি আমার মাফ করে দিয়েন, আমি আপনার মধ্যে অনেক বেয়াদবি করছি। মা, ওরা যখন ওদের ভুল বুঝতে পারছে, তাহলে তুমি আর আমি রাগ করে কি আর করুন? কও, আমাদের কোনো রাগ অভিমান নাই রে ভাই। তোরা যখন তোদের ভুলটা বুঝতেই পারছিস, আমাদের কোনো রাগ অভিমান নাই। মেহমান আইছে বাড়িতে, দাঁড়া করে রাখবে বাইরে, ভিতরে চলো, দেশি মুরগি রান্না করছি। হ্যাঁ, আজকে আমি সুস্থ হয়ে গেছি, আমার কোনো অসুখ নাই। আসেন, ঘরে চলো। আসেন ভিতরে, মা চলো ঘরে চলো।